আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, মতবিনিময় সভায় সারা দেশে সমবায় ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়। জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কুম্ফু কারাতে শেখানোর আড়ালে মেয়েদের বাধ্য করা হয়েছে অনৈতিক কাজে। আমার স্বপ্ন ছিল যে এটা আমি শিখবো জুজুৎসু, তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমন ভাবে সব মানুষ হবে আমি কখনো বুঝতে পারিনি। 3 বছর যাবত এটা করছি এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবে। ক্রেন ও রোড রোলার অপারেটরের মতো ভারী কাজের প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা, দক্ষতায়ও পাল্লা দিচ্ছেন পুরুষদের সাথে। বিদেশে যাওয়ার সুযোগ পাই তাহলে তো অবশ্যই যাব। ড্রাইভিং অপারেটিং দুটোই একসাথেই করি। এটার কাজ হচ্ছে সাধারণত বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের ভিতরে। তাপপ্রবাহে রেললাইন বেঁকে দুর্ঘটনার শঙ্কায় ধীরে চলছে পশ্চিমাঞ্চলের ট্রেন, শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। গত 4-5 দিন হলো ট্রেন 7-8 ঘন্টা লেট ছিল। রেলে কোথায় কি সমস্যা হয়েছে এই কারণে লেট হবে, প্রায় ওখানে 1.5 ঘন্টা পরে ছাড়ছে। সবজির বাজারে চরম অস্থিরতা, শতকের ঘর পার করেছে বেগুনের কেজি, নিয়ন্ত্রণহীন পোলট্রি ও ডিমের দাম। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ ও বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় যত অনাবাদি জমি আছে সব জমিকেই উৎপাদনের আওতায় নিয়ে আসা হবে, এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, গণভবনেও শুরু হয়েছে চাষাবাদ। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সাথে ছিল মতবিনিময় সভা। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, দেশের সব পর্যায়ে সমবায় পদ্ধতি ছড়িয়ে দিতে হবে। বলেন, সারা দেশের মানুষকে নিয়ে যৌথভাবে খাদ্য নিশ্চয়তা, আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। দারিদ্র্য থেকে তৃণমূলের মানুষকে মুক্তি দিতেই প্রথমবার ক্ষমতায় এসে সমবায়ের উপর জোর দিয়েছিল আওয়ামী লীগ সরকার, সেটি স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে ঘরে বসে এখন বিদেশে এবং দেশের অভ্যন্তরে কাজ করার সুযোগ পাচ্ছে জনগণ। আমরা বিজয়ী নাগরিক, আমরা বিশ্বদর সবাই মাথা উঁচু করে চলবো, কেন আমাদের মাথা নিচু করে অন্যের কাছে হাত পেতে চলতে হবে? যে কারণে আমি আহ্বান করছি সকলকে যে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। একে একে আমরা এই পল্লী সঞ্চয় ব্যাংকটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়েই স্বাবলম্বী করে গড়ে তোলা। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টা নাগাদ বঙ্গবন্ধুর সমাধিসৌধে জানান ফুলেল শ্রদ্ধা। এরপর জাতির জনকের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। সকাল 10:45টার দিকে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে পৌঁছান সরকার প্রধান, তার সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানাও। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে আজ বিকেলে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গতকাল ডিএনপি এই সমাবেশের অনুমতি দিয়েছে, তবে 19টি শর্ত মেনে বিএনপিকে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সমাবেশের অনুমতির বিষয়ে আলোচনার জন্য ডিএনপি কার্যালয়ে গিয়েছিল দলটির একটি প্রতিনিধি দল। শেখানোর কথা ছিল কুম্ফু কারাতে, তা না করে উল্টো লুটে নিয়েছে মেয়েদের সম্ভ্রম। রাজি না হলে মারধর করে বাধ্য করেছে অনৈতিক কাজে লিপ্ত হতে।
আছে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গর্ভপাতের মতো অভিযোগও। বলছি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের কথা। তার অপকর্মের বহু প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড আছে যমুনা টেলিভিশনের কাছে। সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদনে ছবি তুলেছেন রানা হোসেন। শ্যামলী ২ নম্বর রোডে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন। কুংফু কারাতে শিখে ভাগ্য বদলের আশায় এখানে ভর্তি হয় প্রত্যন্ত গ্রামের বহু ছেলে মেয়ে। কিন্তু সবার ভাগ্য কি বদলায়? কারো কারো জীবনে নেমে এসেছে অমানিসার অন্ধকার। তাদের একজন এই কিশোরী। বিশ্বসেরা অ্যাথলেট হবেন এই স্বপ্ন নিয়ে ভর্তি হন জুজুৎসু অ্যাসোসিয়েশনে। পরের গল্পটা শুনুন তার মুখেই। ডক্টর রফিকুল ইসলাম নিউটন হাতের এখান দিয়ে মারছে, বুকে বাড়ি মারছে, মুখে মারছে। পরে আমি এইসব খারাপ কাজে ওনার সাথে লিপ্ত হয়নি। তার জন্য মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান অবস্থা করলে তার কিন্তু জ্ঞান ফিরে। তো ব্যথা অবস্থা আমাকে অনেক জবরদস্তি করছে। প্রতিদিন এমন চলতেই থাকে। রুমে আটকা ছিলাম, না দিয়ে ছাড়া উপায় নাই। মারার হুমকি দেয়। এখন তো আমার জীবন বাঁচাতে হবে, তাই জন্য কি বাধ্যতামূলক করতে হচ্ছে আমার। দিনের পর দিন ধর্ষণের শিকার এই অপ্রাপ্তবয়স্ক কিশোরী হয়ে পড়ে অন্তঃসত্ত্বা। প্রথমত আলট্রাসাউন্ড করি, পরে 5 মাসে বাচ্চা ধরা পড়ে। পরে এটা প্রথমত কোনো ডাক্তারই নষ্ট করতে চায় না, বাচ্চার বাবাকে চায়। পরে ওনার সাথে যোগাযোগ করছি, উনি বলে নষ্ট করে ফেলেন এমন এমন। ওনার ভরসায় কিন্তু আমাকে পাঠানো হয়েছে এখানে। আমার অনেক ইচ্ছা যে আমি বাংলাদেশে একটা ভালো প্লেয়ার হব, খেলাধুলা। আমার স্বপ্ন ছিল যে এটাও আমি শিখবো জুজুৎসু। তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমনভাবে সব মানুষ হবে আমি কখনো বুঝতে পারিনি। অনুসন্ধান চলাকালে যমুনার হাতে আসা মেডিকেল রিপোর্ট ও রফিকুল ইসলাম নিউটনের একটি অডিও রেকর্ডে সব অভিযোগের সত্যতাও মিলেছে। আমি দেখেন আপনাকে কত ভালোবাসি, একদিন পরে হোক, দুদিন পরে হোক মানুষ জানবে, মানুষ এটা কলঙ্কিত বলবে, তখন আপনার জীবন একবারে হয়ে যাবে। এখন যে ব্যাপারটা আছে, এটা যদি আল্লাহ করে সমাধান হয়ে যায়, হয়তো যেটা গুনাহ হবে সেটার জন্য আল্লাহ কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। একটি দুটি নয়, এমন বহু অভিযোগ রয়েছে নিউটনের বিরুদ্ধে। বিদেশ থেকে স্বর্ণপদক জয়ী এই অ্যাথলেটকেও দিনের পর দিন ধর্ষণ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ওই জায়গায় 2টা রুম, একটা রুম উনি থাকে আর একটা রুমে মেয়েরা থাকে। ওনার রুম থেকে উঠে আসে, আমাদের রুম থেকে মেয়েদের টাইনে নিয়ে যায় ওনার রুমে। যখন না যাইতে চাইলে তখন জোরপূর্বক মারে। আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু করছে আমার সাথে। এটা আমার সাথে 3 বছর যাবত এটা করছে। এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবে, ক্রীড়া পরিষদে অবজেকশন দিবে। ভয় দেখানোর পরে তখন আমাদের রুমের মধ্যে আটকে রাখে, ফোন নিয়ে যায়। তখন আমরা ওনার কাছে একটা বাধ্য হই। রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। হাতে এসেছে অসংখ্য কিশোরীর সাথে তার আপত্তিকর অবস্থার ছবি এবং অশ্লীল অশ্রাব্য অডিও রেকর্ড। হ্যাঁ, উনি আমাদের সাথে গল্প করতো যে এইসব না করলে ওনার ভালো লাগে না, উনি স্টপ করবে এমন বলে ছোট মেয়েদের বাচ্চাদের নিয়ে আসে। মনে হয় 11 বছর কি 8 বছর বাচ্চা বয়সে তাদের নিয়ে আসে, 10-20 টাকা দেয়, তাদের সাথে খারাপ কাজ করে। যারা 5-6 পড়ে সেসব মেয়েদের রুমের মধ্যে নিয়ে উনি শারীরিক নির্যাতন করে। মেয়ে ছাড়া চলে না, মেয়ে ওনার প্রতিদিন একটা না একটা মেয়ে ওনার চাই। বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি, পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সব অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি আমরা। এটা একটা মারাত্মক অভিযোগ, মারাত্মক একটা অপরাধ হবে যদি এটা সত্য হয়। সেক্ষেত্রে তো আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যেতেই পারে। আমার ফিরাসের পক্ষ থেকে তো আমরা নেবই। এবং নিশ্চয়ই কোনো ফ্যামিলি যদি এটা অ্যাফেক্টেড হয়ে থাকে, সেই ফ্যামিলির তরফ থেকে তারা যে কোনো ধরনের পদক্ষেপ, আইনগত পদক্ষেপ নিতে চাইলে আমরা সেরকম তাদের হেল্প করবো। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মেয়েরা, বিশেষ করে আমাদের খেলার মেয়েরা এমনিই পিছানো আছে। এরকম হলে তো গার্জিয়ানরা মেয়েদের দিতে সাহস করবে না। এটা নিয়ে চাইলে আমরা এটা তাদের কাছে এটা কোনো মতেই আশা করি না। এই জাতীয় ব্যবহারও আশা করি না, এই জাতীয় অভিযোগও আসুক সেটা কখনোই আমরা আশা করি না। এই জাতীয় প্রমাণিত হলে তাকে এই ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার করা হয়। বেশ কয়েকবার রফিকুল ইসলাম নিউটনের সাথে যোগাযোগের চেষ্টা করেছি আমরা, কিন্তু তিনি ফোন ধরেননি। এমনকি অফিসে গিয়েও পাওয়া যায়নি কাউকে। শিক্ষকরা হন বাবার মতো, আর সেই বিশ্বাস থেকেই শিক্ষকের কাছেই নিজের ছেলে মেয়েদেরকে রেখে যান অভিভাবকরা। কিন্তু সেই শিক্ষক রক্ষকে যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
ক্রেন ও রোড রোলার অপারেটরের মতো ভারী কাজের প্রশিক্ষণে এগিয়ে আসছেন নারীরা। দক্ষতায়ও পাল্লা দিচ্ছেন পুরুষদের সাথে। প্রায় 2000 নারী এলজিইডি ও ইফাদের সহযোগিতায় 5 রকমের কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন। ভারী শিল্পের কাজে যাদের চাহিদা বাড়ছে দেশে ও বিদেশে, এক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ। সম্প্রতি নীলফামারী ঘুরে এসে রিপোর্ট করেছেন আলমগীর স্বপন। নীলফামারীর জলঢাকার নুরানী আক্তার, অদম্য তার মনোবল, স্বপ্ন ভিন্ন কিছু করার। সেলাই কিংবা হালকা কাজ নয়, প্রশিক্ষণ নিয়েছেন 25 টনের ক্রেন অপারেটরের ভারী কাজের। ইপিজেড সহ শিল্প কারখানায় চাকরির অপেক্ষায় এখন নুরানী। অনেক জায়গায় সিভি দিছি, উত্তরা ইপিজেডে, তারপর রামগঞ্জ ইপিজেড। স্থানীয় কলেজে বাংলায় অনার্স করার পাশাপাশি উম্মে রোমান রেখা রাস্তা তৈরিতে ব্যবহৃত রোড রোলারের প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশে গিয়ে কারিগরি প্রশিক্ষণের এই অভিজ্ঞতা কাজে লাগানোর স্বপ্ন তার। পাড়ার লোকেরা বাইয়া বলছিল এটা আবার এটা চালে আবার তুমি কি করবা, বিদেশে যাওয়ার সুযোগ পাই তাহলে তো অবশ্যই যাব। ফর্কলিফট অপারেটরের প্রশিক্ষণ নিয়ে পলি রানী রায় অবশ্য দেশেই চাকরি পাকা করেছেন। বলেন, শুধু ভারী ও হালকা নয়, সুযোগ পেলে সব কাজই পারে নারীরা। ড্রাইভিং অপারেটিং দুটোই একসাথেই করি। এটার কাজ হচ্ছে সাধারণত বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের ভিতরে। টাইলস কোম্পানি ওখানে কথা বলছে ওখানে হলে তোমাকে ঢুকাই দিব। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের আর্থিক সহযোগিতায় এলজিইডির প্রকল্পের মাধ্যমে 25 জেলায় এরকম কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন প্রায় 2000 নারী। দেশে চাকরির পাশাপাশি কারিগরি দক্ষতার কারণে বিদেশে চাহিদা বাড়ছে তাদের উৎসাহ ভালো এবং তাদের পারফরমেন্সও বেশ ভালো। তাদের দেখা দেখি আরও কিছু মেয়েরা উৎসাহিত হচ্ছে। বিদেশে যে আমাদের ম্যান পাওয়ার যারা বাইরে কাজ করছে সেখানে একটা হিউজ ডিমান্ড আছে, বিশেষ করে মিডল ইস্টে এবং রিসেন্টলি যেটা আছে মালয়েশিয়া এবং জাপানে, যেটা কেয়ার গিভার, যেটা স্কিল ডেভেলপমেন্ট। বছরে প্রায় 5 থেকে 6000 কর্মী বিদেশের বিভিন্ন দেশে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে। সম্প্রতি নীলফামারীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে এক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির আশ্বাস দিয়েছেন ইফাদের ভাইস প্রেসিডেন্ট। সামাজিক বেড়াজাল অতিক্রম করে নারীরা ভারী কাজের প্রশিক্ষণ নিচ্ছে, এটা খুবই উৎসাহের। তারা খুবই আত্মবিশ্বাসী ও ভালো করছে, চাকরির ক্ষেত্রে যা সহায়ক হবে। ইফাদ সবসময় এ ধরনের কাজে উৎসাহ দেয়, সহযোগিতা করে। IFAD works for this type of activities. 58টা উপজেলা আছে, সুতরাং এই ধরনের প্রজেক্টের মাধ্যমে এই অন্যান্য উপজেলাগুলিতেও যাতে এর সুফলটা চলে যায়। কারিগরি দক্ষতা বৃদ্ধি ও জলবায়ুর প্রভাব মোকাবেলার বিষয়টি ভবিষ্যৎ প্রকল্প পরিকল্পনায় বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে ইফাদ ও এলজিইডি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, নীলফামারী। পবিত্র হজ পালনে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে আজও ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। এখন পর্যন্ত 3টি এয়ারলাইন্সের 5টি ফ্লাইটে 2012 জন মুসল্লি ঢাকা ত্যাগ করেছেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে ফ্লাইটগুলো। সারাদিনে বাংলাদেশ এয়ারলাইন্সের মোট 4টি ফ্লাইট ছেড়ে যাবে আজ ঢাকা থেকে। প্রথম 2 ফ্লাইটে 832 জন মুসল্লি দেশ ছেড়েছেন। সৌদি এয়ারলাইন্সের ভোর 4টায় একটি ফ্লাইট ছেড়ে গেছে। ফ্লাইনাসের আজ 4টি ফ্লাইট চলাচল করবে। মধ্যরাত থেকে 2টি ছেড়ে গেছে। বিকেল এবং সন্ধ্যা 7টা নাগাদ আরও 2টি রওনা দেবে জেদ্দা। সবকিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এজেন্সিগুলো সবকিছু ভালো। স্পেশালি 8, 9, 10, 11 জিলহজে যে সহযোগিতা করার জন্য যে টিম থাকে তাদের খুব অভাব ফিল করছি আমরা। নবীজির রোজা মোবারকে যাব, যে মুসলমানদের যাতে শান্তি, মুসলমানদের রহমত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এটার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আসন্ন হিটওয়েভের জন্য প্রস্তুতি আছে, সময় মতো অর্থের যোগান দেওয়া হলে কোনো সমস্যা হবে না, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে বারিধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, প্রয়োজনে আগামীতে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং দেওয়া হবে। ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে। প্রতিমন্ত্রী আরও বলেন, তিতাসের পুরানো লাইন সংস্কারের পরিকল্পনা আছে। এই সংস্কার করানো গেলে গ্যাস নিয়ে ভোগান্তি কমে আসবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে তেলের দাম প্রতি মাসে কমবে বাড়বে, তবে বিদ্যুতের দাম বছরে 4 বার কমবে বাড়বে বলেও জানান তিনি। এছাড়া আগামী বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার প্ল্যান্ট দুটো থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। এ সময় ইলেকট্রিক ভেহিকেলের আমদানিতে ট্যাক্স ভ্যাট কমানোর পরামর্শ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিতাসকে এখন আমরা হাত দিয়েছি, কারণ তিতাসের একটা বড় প্রজেক্ট যত দ্রুত আনা যায়, কারণ এটা ডেভেলপমেন্ট পার্টনার খুঁজছিলাম আমরা। এনডিবি রাজি হয়েছে, অর্থ দেওয়ার জন্য অনেক সময় নিচ্ছে। এই প্রজেক্টটা হলো যত তিতাসের পুরনো লাইন আছে তাকে পরিবর্তন করা,
এবং প্রত্যেক গ্রাহককে মিটার করে ফেলানো। এই দুইটা জিনিস যদি হতে পারে এবং স্কাডা লাগতে পারে, তাহলে তিতাস নিয়ে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিছুতেই ঠেকানো যাচ্ছে না পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে তাপদাহে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার শঙ্কায় প্রায় মাসখানেক ধরে ধীর গতিতে চলছে ট্রেন। এর মাঝে একটি দুর্ঘটনা পরিস্থিতির আরও অবনতি ঘটায়। বেশ কিছু চলমান সংস্কার ও নির্মাণ কাজের কারণে ঠিক করা যাচ্ছে না পুরো শিডিউল। সোমবার ঢাকা থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস আসার নির্ধারিত সময় বেলা 12:30, কিন্তু সেই ট্রেন আসে দুপুর 2:30টায়। এভাবেই প্রতিনিয়ত পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে। কয়েক ঘন্টা করে বিলম্ব হচ্ছে এক একটি ট্রেনের। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পথের যাত্রীরা। 6টায় এসে বসে আছি, ছাড়বে পর্যন্ত ওরা বললো যে রাস্তায় রেলে কোথায় কি সমস্যা হয়েছে, এই কারণে লেট হবে। প্রায় ওখানে 1.5 ঘন্টা পরে ছাড়ছে। প্রত্যেকটা যাত্রী এতই ক্ষিপ্ত যে বেঞ্চ চলেছে আর পরের বার চলবে না। গত 4-5 দিন হলো ট্রেন 7-8 ঘন্টা লেট ছিল। ধরেন ধূমকেতুর টাইমে সিলসিটিতে ওঠা লাগছিল এমন, কিন্তু আজকে 3 ঘন্টার মতো লেট। গাজীপুরে ট্রেনের দুর্ঘটনার কারণে গত কয়েকদিন ব্যাপকভাবে ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়েছিল। তবে সেই সমস্যার সমাধান হওয়ায় সোমবার থেকে কিছুটা গতি পেয়েছে রেল চলাচল। বাংলাদেশের সব মুখে জয়দেবপুরের উপর থেকে যেহেতু ট্রেন চলাচল হয়, এই কারণে আপনার সকল গাড়ি যেহেতু এক জায়গায় জটলা পেকেছিল, এই জন্য এই শিডিউল বিপর্যয়টা হয়েছিল। ইনশাল্লাহ এখন সেটা কেটে গেছে। জয়দেবপুর টঙ্গী থেকে ঢাকায় বিভিন্ন লেনের রাস্তার কাজ ও বঙ্গবন্ধু সেতুর নতুন স্টেশন ও লাইনের কাজ চলমান থাকায় শিডিউল বিপর্যয় নিয়মিত হয়ে উঠেছে। এই কাজ শেষ হলে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। জয়দেবপুর থেকে 2 লেন এবং টঙ্গী থেকে ঢাকা 4 লেন, এটা একটা বিরাট কনস্ট্রাকশন কাজ। এই কনস্ট্রাকশন কাজটা চলমান আছে। মনে করেন জয়দেবপুর যদি ইন্টারলকিংটা চালু থাকতো তাহলে হয়তো এই ম্যানুয়াল ভুলটা হতো না। তীব্র তাপদাহের কারণে রেললাইন বেঁকে দুর্ঘটনার আশঙ্কায় প্রায় 1 মাস ধরে বিভিন্ন পথে ধীর গতিতে চলাচল করছে ট্রেন। এখনও সেই বিষয়টি মাথায় রাখতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। জুলাইয়ের 1 থেকে 15 তারিখের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু করতে চায়, এমনটা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাদেকা হালিম। সকালে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, এবার সি ইউনিটে 40,166 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রতি আসনের বিপরীতে লড়াই করছে 11 জন পরীক্ষার্থী। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো গুচ্ছের 24টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। গেল 27 এপ্রিল এ ইউনিট এবং 3 মে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত হলেও বাকি ইউনিটগুলোর পরীক্ষা হয় বেলা 11টা থেকে 12টা পর্যন্ত। অঙ্কটা অনেক বেশি দিয়ে দিছে আর বাংলা কোশ্চেনটা পুরোই আউট অফ সিলেবাস। ভালো হয়েছে, কোশ্চেনও মোটামুটি ভালোই আসছে। যারা পড়ালেখা করছে বা এই চালিয়ে যেতে পারছে তারা আশা করি যে পারতে পারে। আমাদের ক্লাস জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 1 থেকে 15-র মধ্যে। আর শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে মনে করছে তা নয়, বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলি আকারে বড় তারাও মনে করছেন, কেননা নাহলে আমরা একটা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1400 জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের রেজাউর রহমান মিলনায়তনে গণিত বিভাগের উদ্যোগে ছিল এই প্রতিযোগিতা। আঞ্চলিক পর্যায়ের শ্রেষ্ঠ 10 জন করে মোট 82 প্রতিযোগী তাতে অংশ নেয়। তাদের মধ্যে 10 জনকে পুরস্কার প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানের মূল ভাষা হচ্ছে গণিত। গণিতে ভালো হলে জ্ঞানের সব শাখায় ভালো করা সম্ভব। সর্বোপরি গণিত চর্চা মানুষকে যুক্তি নির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। বিকেলে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। যে শিক্ষার্থী গণিতে ভালো, সে শিক্ষার্থী অন্য ডিসিপ্লিনও ভালো, কারণ তার ক্রিটিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল যে নলেজ অ্যান্ড অ্যানালাইসিস করার যে দক্ষতা সেটি তার থাকে। মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে এই সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সব সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত তারা, যে দলেরই হোক না কেন ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেন, বাংলাদেশ বিভিন্ন জাতি বর্ণের দেশ, বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক। এ সময় ঢাকেশ্বরী মন্দিরে প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসা প্রদানের পরামর্শ দেন কমিটিকে, সেই সাথে সহায়তার আশ্বাস দেন তিনি। এই বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশে যখন ঈদ হয় তখন আমরা হিন্দুরা, সনাতন ধর্মীরা আমরা হসপিটালে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি, এবং যখন পূজা হয় মুসলমান ভাইরা তখন কাজ করে। তো এইরকম সম্প্রীতির দেশ বাংলাদেশে আর ছাড়া আর কোথাও আছে বলে আমার জানা নাই। পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন, রেশনিং ব্যবস্থা চালু সহ 7 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ। সকালে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীরা। বক্তারা পে স্কেল নিয়ে তাদের বিভিন্ন আক্ষেপ ও দুর্দশার কথা তুলে ধরেন। বলেন, গার্মেন্টস শ্রমিকদের ভাতা 8 থেকে বাড়িয়ে 12,500 টাকা করা হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীরা অবহেলিতই রয়ে গেছে। এ সময় সচিবালয়ের মতো সব দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তনের দাবি জানান তিনি। এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবিও ওঠে সেখানে। একই সাথে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণের দাবি জানান সংগঠনের নেতারা। অবিলম্বে নবম পে স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিন। পে কমিশনে কর্মচারীর প্রতিনিধি রাখুন এবং অনতিবিলম্বে প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে সাক্ষাতের সুযোগ দিয়ে কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা শুনুন। সবজির বাজারে চরম অস্থিরতা চলছে। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। 60 থেকে 80 টাকা কেজির নিচে মিলছে না বেশিরভাগ সবজি। বেগুনের দাম শতক পার করেছে। স্বস্তি নেই পোলট্রি ও ডিমের মোকামেও। যোগান কমেছে মাছের, দামও বেশ চড়া। সহকর্মীরা জানাচ্ছেন, ছুটির দিনের বাজার পরিস্থিতি। বাজার যখন অস্বাভাবিক চড়া, তখন সীমিত আয়ের মানুষের একমাত্র ভরসা সবজির বাজারে, কিন্তু সেখানেও স্বস্তি মিলছে না। ঈদের পর কয়েকদিনের জন্য দাম কিছুটা কমলেও এখন আবার চড়েছে। গ্রীষ্মকালীন সবজির বেশিরভাগই 60 থেকে 80 টাকা কেজি নিচে মিলছে না। এক সপ্তাহ আগে 30 থেকে 40 টাকা কেজিতে পাওয়া যেত যে পেঁপে, আজকের বাজারে 1 কেজি পেঁপের জন্য গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা। দামে শতকের ঘর ছাড়িয়েছে বেগুন, করলা, মরিচ সহ বেশ কিছু পণ্য। কোনটার দাম কম, কোনটার দাম কম নয়, আর দাম বেশি, সবসময় বেশি বেশি বেশি। তো কারো কিছু বলার না। আসলে এটা সিন্ডিকেটটা কারা করে, কিভাবে করে, কেন এগুলো ঠিক হয় না আমরা তো বুঝি না। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এদের জন্য অসহনীয়, এরা কারো কাছে কিছু করতেও পারে না, অসহনীয়ভাবে চলতে হয়। অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য বৈরী আবহাওয়ার অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি, তীব্র তাপদাহে ফসলের আবাদ কমেছে। পটল ছিল 40 টাকা, সে পটল এখন 60 টাকা। ভেন্ডি ছিল 40 টাকা, সেই ভেন্ডি 60 টাকা। বরবটি ছিল 60 টাকা, সেই বরবটি 80 টাকা। সবজির পাশাপাশি চড়া পোলট্রির বাজার। পোলট্রি বাজারের আরও খবর জানতে আমরা যাচ্ছি গাজীপুরে হোসেন আলী বাবুর কাছে। গেল কয়েক সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে মুরগি এবং ডিমের দাম। বাজারে এখন মুরগির দাম হচ্ছে 210 টাকা কেজিতে, আর ডিমের হালি বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা হালিতে। আমাদের জন্য মুরগি কিনা, মুরগির ডিম কিনা আমাদের জন্য অনেক কষ্ট হবে। 28 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা, 48 টাকা। যদি বাজার মনিটরিং করা না হয় তাহলে পর্যায়ক্রমে এভাবেই মুরগি এবং ডিমের দাম বাড়তে থাকবে। আমাদের কিনতে হবে বেশি, বিক্রি করতে হবে বেশি। যেমন এই যে প্রতিদিন ব্রয়লার মুরগি প্রতিদিন বিক্রি না করতে পারলে লস। মাছের বাজারে খবর জানতে আমরা এখন যাচ্ছি ফেনীতে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মাছ বাজারে। প্রতি কেজি মাছের দাম অন্য দিনের তুলনায় মান ও আকার ভেদে 20 থেকে 50 টাকা বেড়েছে। আজকে মাছের কোয়ালিটি কম আইছে বাজারে, আড়তে মাছ কম আসছে, এই কারণে মাছের রেট একটু বাড়তি। ক্রেতারা যেটি জানিয়েছে, পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের দামও বেড়েছে। ইলিশ মাছের কেজিও বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। অনেক বেশি দাম। মনে করেন যেখানে আমরা এই সৈক্যা মাছ কিনছি কত দিয়ে 200 টাকা, 180 টাকা, এখন 300 350 টাকা সৈক্যা মাছ। পাবলিক খাইব থেকে কেমনি খাইব? এ ছিল এখানকার মাছ বাজারের সর্বশেষ অবস্থা। যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার অ্যারাবিয়ার এর একটি ফ্লাইট।
নিরাপদে অবতরণ করায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানে থাকা 198 আরোহী। সকালে বিমানটি দুবাই থেকে নির্ধারিত শিডিউল অনুযায়ী চট্টগ্রামে পৌঁছায়। অবতরণের আগে হাইড্রোলিক ফুয়েলে ত্রুটি দেখা দিলে জরুরি সহায়তা চাওয়া হয়। বিমানবন্দর ম্যানেজার জানান, আগে থেকে জানানোয় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল। 191 জন যাত্রী এবং 7 জন ক্রু নিয়ে বিমানটি রানওয়েতে নিরাপদে অবতরণ করে। সেখানে প্রায় 12 মিনিট দাঁড়িয়েছিল। পরে বিমানটি রানওয়ে থেকে সরানো হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা। বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকায় জানাজা শেষে মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি মানিকগঞ্জে। সেখানে বাদ জুমা তৃতীয় জানাজার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130 বিধ্বস্ত হয়। এর আগে বেলা 11:15টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে গুরুতর আহত হন বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। পরে দুপুর 12:30টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দর্শক, চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজা হচ্ছে মানিকগঞ্জে। এই বিষয়ে সরাসরি আমরা তথ্য জানবো। BM খোরশেদ আছেন সেখানে। খোরশেদ, সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানান। সবশেষ তথ্য হচ্ছে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে যে ফ্রিজিং যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে মরদেহটি রাখা হয়েছে এবং বাদ জমা এই আসিম জাওয়াদের তার কিন্তু যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এইখানে তার স্বজনরা এখন অপেক্ষা করছে এবং যারা আসলে সকাল থেকেই যারা ভিড় করেছিলেন তাদের আসলে অনেকেই চলে গেছেন নামাজে এবং নামাজ শেষ করার পরেই, কারণ মানিকগঞ্জে 1:30টায় জুমার নামাজ। আমরা ধারণা করছি যে হয়তোবা নামাজ শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরে আসলে এইখানে তার যে নামাজ জানাজা আসিম জাওয়াদের নামাজ জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে আসলে এই মানিকগঞ্জ পৌর এলাকার সেউতা কবরস্থানে দাফন করা হবে এবং তাকে তার নানার কবরে, তার নানার যে পুরাতন কবর, সেই কবরে আসলে তাকে দাফন করা হবে এবং বাবা মায়ের একমাত্র সন্তান আসিম জাওয়াদ, তাকে হারিয়ে আসলে তার পরিবার পাগল প্রায় এবং শোকাবহ একটা পরিস্থিতি এখানে কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখছি এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আসলে নিহত হয়েছেন। এইখানে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল রয়েছে, 50 সদস্যের একটি প্রতিনিধি দল সকাল থেকে এসেছে এবং ঢাকা থেকে একটি বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে এই মরদেহটি কিন্তু সকাল 11:30টার দিকে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আনা হয় এবং এরপরে এই মরদেহটি ফ্রিজিং যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরা ভেতরে অবস্থান করছে, কর্মকর্তারা এখানে রয়েছেন এবং এই জানাজা শেষে সেউতা কবরস্থানে দাফন করা হবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। খোরশেদ, আপনাকে অনেক ধন্যবাদ।